সেদিন সন্ধেবেলা একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো বলতেই ওপার থেকে ভেসে এলো একটা ভাঙা মহিলা কণ্ঠস্বর। আমি শ্রুতি দিদি। তুই মৌমিতা তো? শ্রুতি দে কে? এই চিন্তায় যখন আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যেই ওপার থেকে তখন আবার ভেসে এলো সেই কণ্ঠস্বর। আরে, কলেজে পড়ার সময় এক হোস্টেলে থাকতাম আমরা, মনে নেই? ফেসবুক থেকে তোর নাম্বারটা পেলাম। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল। বললাম, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো সিটি কলেজে ইংলিশে অনার্স পড়তে, আমার থেকে 2 বছরের সিনিয়র ছিলে, তাই না? একদমে কথাগুলো বলে একটু থামলাম। এবার শ্রুতিদি বলল, বাবা, তোর তো সবই মনে আছে দেখছি। তুই আর আমি একসাথে প্রতিবার হোস্টেল থেকে বাড়ি যেতাম, মনে আছে? এক জায়গায় বাড়ি হলেও আমরা আগে কেউ কাউকে চিনতাম না, হোস্টেলে এসেই পরিচয়। এবার আমার শুরু করার পালা। তুমি কি ভালো গল্প বলতে গো শ্রুতিদি। তুমি সিনেমা দেখে এলে, আমরা তোমাকে ছেঁকে ধরতাম গল্প শোনার জন্য। তোমার বলার গুণে সিনেমা পুরো জীবন্ত হয়ে উঠত। আর তুমি সোমনাথদার সাথে প্রেম করতে, সেটাও ভালো মনে আছে। বলেই হেসে ফেললাম আমি। ফোনের ওপার থেকে হো হো করে হেসে উঠল শ্রুতিদি। বলল, হ্যাঁ রে, শেষমেশ সেই সোমনাথের গলাতেই ঝুলেছি, ছেড়ে দেব নাকি অত সহজে? তারপর তোর কি খবর বল? এভাবে বেশ কিছুক্ষণ কথা হলো শ্রুতিদির সাথে। বেশ ভালো লাগলো এত দিন পরে পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হয়ে। এরপর থেকে প্রায়ই প্রতি সপ্তাহে শ্রুতিদি ফোন করত। শ্রুতিদের এক মেয়ে, বিয়ে হয়ে গেছে, পুনেতে থাকে। একটা নাতনি আছে 2 বছরের। সোমনাথদা এক কলেজে পড়ায়। সোমনাথদার সাথে শ্রুতিদের প্রেম কলেজ লাইফ থেকে। সোমনাথদাও ইংলিশ নিয়ে যাদবপুরে পড়ত। শ্রুতিদিকে খুব মিষ্টি দেখতে ছিল। তার চেহারা যেটা সব থেকে আকর্ষণীয় ছিল, তা হলো বড় বড় দুটো কাজল কালো চোখ। সেই মায়াবী চোখ থেকে সোমনাথদা কোনোদিনই আর চোখ ফেরাতে পারেনি। হোস্টেল ছাড়ার পর শ্রুতিদির সাথে তেমন কোনো যোগাযোগ ছিল না। শুনেছিলাম ওদের বিয়েটা বহুদিন মেনে নেয়নি 2 বাড়ি থেকে, ইন্টারকাস্ট ম্যারেজের কারণে। যাই হোক, এখন শ্রুতিদি শ্বশুর বাড়িতেই থাকে। শ্বশুর শাশুড়ি এখন আর কেউ নেই। আমাকে প্রায়ই বলতো, আয় না মৌমিতা, একদিন আবার সেই আগের দিনের মতো আড্ডা দেব। বড় একা লাগে। সোমনাথ সোমনাথ সকাল সকাল বেরিয়ে যায় কলেজে। সারাদিন ফোন নিয়ে কত সময় কাটানো যায় বল? আমি বলি, আমিও তো সারাদিন একাই থাকি। মেয়ে বর সকালে অফিসে বেরিয়ে গেলে আমার আর সময় কাটে না। আবার শ্রুতিদির আবদার, আয় না সকাল সকাল একদিন, দুজনে একদিন বেশ অন্যরকম ভাবে কাটাবো। প্রতিবার ফোন করে একই কথা বলতো শ্রুতিদি। শেষে একদিন ভাবলাম, যাই, ঘুরেই আসি। মেয়ে কর্তামশায় বেরিয়ে যাওয়ার পর রওনা দিলাম শ্রুতিদির বাড়ির উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে রিকশা করে পৌঁছে গেলাম শ্রুতিদির বাড়ির স্বপ্ননীড়ের সামনে। বেশ পুরনো দোতলা বাড়ি। গেটের সামনে দাঁড়িয়ে শ্রুতিদি। প্রায় 30 বছর পর দেখা। পরনে একটা লাল সাদা নরম জামদানি শাড়ি, দোহারা চেহারা, হলদেটে ফর্সা গায়ের রং। চুলটা সে আগের মতোই বয়েস কাট। কপালের উপর কাঁচা পাকা চুল এসে পড়েছে। চুলের ফাঁক দিয়ে সুদূরের ছোট্ট রেখা উজ্জ্বল। কপালে বড় লাল টিপ। আমাকে দেখে 2 হাত দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল। স্বপ্ননীড়ের চারিদিক ঘিরে বড় বড় গাছের সারি। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে মাঝে পাখির কলতানে
সেই নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। কি ভীষণ শান্তির এক পরিবেশ। বাড়ির একতলার ঘরগুলো সব শ্রুতিদির শ্বশুর শাশুড়ির আমলের পুরনো আসবাবপত্রে ভরা। চা খেতে খেতে বললাম, নিচের ঘরগুলো তো ভাড়া দিতে পারো, এত বড় বাড়ি। আমাকে থামিয়ে শ্রুতিদি বলল, পাগল! তোর সোমনাথ দা আমায় তাহলে আস্ত রাখবে? বলে ভাড়া দিলে তার জন্মভিটের স্মৃতি নাকি হারিয়ে যাবে। শ্রুতিদির সাথে বেশ কিছুক্ষণ আড্ডা চলল। তারপর শ্রুতিদি বলল, চল এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপর উপরে যাব। আমি বললাম, সোমনাথদা কলেজ থেকে ফিরুক, তারপর না হয় একসাথে খাওয়া দাওয়া করা যাবে। খাবার বাড়তে বাড়তে শ্রুতিদি বলল, সোমনাথদার ফিরতে অনেক রাত হবে রে, কলেজের পর একটা সেমিনার অ্যাটেন্ড করবে, তারপর বাড়ি ফিরবে। যাই হোক, খেতে বসে দেখি হরেক রকম মাছের পদ, তার মধ্যে দুরকমই ছোট মাছ। আমি শুধলাম, এত মাছ কে খায়? আমার কথা শুনে শ্রুতিদি হেসে বলল, আর বলিস না, তোর সোমনাথদা তো পুরো বিড়াল রে, রোজ মাছ চাই। আবার একরকম মাছ হলে চলবে না, ছোট মাছ অসম্ভব ভালোবাসে, রোজ বাজার যাওয়া চাই মাছের সন্ধানে। খাওয়া দাওয়া শেষ করে দোতলায় গেলাম। উপরেও নিচের মতোই ঘরগুলো, তবে প্রতিটা ঘরে হাল ফ্যাশনের আসবাবপত্র। উপরে আমরা থাকি বুঝলি, আর নিচের তলায় শ্বশুর শাশুড়ি থাকতেন। এখানেও ঘরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মতভাবে সাজানো। আর থাকতে না পেরে বলেই ফেললাম, তুমি কিন্তু তোমার প্রেমের মতোই সংসারটাকেও সুন্দরভাবে মেনটেন করছো। খানিক লাজুক হেসে শ্রুতিদি বলল, আসলে তো সোমনাথদা মানুষটাই এত ভালো, তাকে ভালো না বেশে পারা যায় না। তাই ভালোবাসার ছোঁয়াই এই সংসারে সর্বত্র। চল আমার বেডরুমে। বেডরুমটা বেশ বড়। ঘরটা 3 দেওয়ালেই জানলা। ঘরের মাঝখানে একটা হাল ফ্যাশনের বড় দিওয়ান। তার পাশে রয়েছে একটা সাইড টেবিল, তার উপর একটা সুন্দর পিতলের ভাস, তার মধ্যে রাখা এক গোছা টাটকা রজনীগন্ধা। সারা ঘরে রজনীগন্ধার মৃদু একটা সুবাস। বেডরুমের অন্য দেওয়াল জুড়ে রয়েছে প্রচুর ফটো ফ্রেমে বাঁধানো ছবি। তার মধ্যে বেশিরভাগ ছবি শ্রুতিদির মেয়ের বিভিন্ন বয়সের আর তার নাতনির। আমি মন দিয়ে দেখছিলাম ছবিগুলো। বললাম, তোমার নাতনি তো ভারী মিষ্টি গো, পুরো তোমার মুখ বসানো। মেয়ে আবার হয়েছে সোমনাথদার মতো। ছবিগুলোর মধ্যে সোমনাথদা শ্রুতিদির কলেজ লাইফেরও অনেক ছবি আছে। একটা ছবিতে গিয়ে চোখ আটকে গেল। ছবিটা সোমনাথদার বেশি বয়সের ছবি। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। সেই আগের মতোই এখনো আছে সোমনাথদা, তবে মুখে বয়সোচিত একটা গাম্ভীর্য। ফটোটার নিচে কি যেন একটা লেখা। চশমাটা তুলে এগিয়ে গেলাম পড়ার জন্য। আশা, 4th জুন 1966। যাওয়া 3rd ডিসেম্বর 2021। মানে ভুল পড়িনি তো? আবারও পড়লাম। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, শ্রুতিদি। দেখলাম ডিভানের মাথার কাছে দক্ষিণের জানলাটার গ্রিল ধরে বাইরের বাগানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে শ্রুতিদি। আমি এগিয়ে শ্রুতিদির কাঁধে হাত রেখে বললাম, এসব আমি কি দেখছি শ্রুতিদি? খুব ধীর শান্ত স্বরে শ্রুতিদি বলল, যা দেখছিস সব সত্যি। আজ প্রায় 3 বছর আগে কলেজে যাওয়ার পথে একটা বাইকের ধাক্কায় সোমনাথ আমায় ছেড়ে চলে গেছে চিরতরে। শেষের দিকে মনে হচ্ছে কণ্ঠ কিছুটা কেঁপে গেল। শ্রুতিদি পর মুহূর্তে গলায় জোর এনে আমার দিকে তাকিয়ে বলল,
কিন্তু না, আমি এসব মানি না। আমার সোমনাথ আমায় ছেড়ে যেতে পারে না। সে আমার সাথে সব সময় আছে। তাই তো আমি আজও বিছানায় দুটো বালিশ পাতি, ফুলদানিতে ওর পছন্দের ফুল রাখি, সকালে প্রতিদিন 2 কাপ চা করি, ওর পছন্দের ছোট মাছ কিনে এনে রান্না করি রোজ, চান করে সিঁথিতে সিঁদুর পরি, দুটো থালায় ভাত বেড়ে একসাথে দুজনে বসে খাই রোজ। এরপরেও বলবি সোমনাথ দা নেই? একটু থেমে শ্রুতিদি বলল, আমি তো একা নই এ বাড়িতে। সোমনাথ আছে আমার সাথে আমার প্রতিটি নিঃশ্বাসে। আমি সারা দিন ওর সাথে কথা বলি। লোকে আমায় পাগল ভাবে, কথা বলে না আমার সাথে। তাই তো আমি পুরনো বন্ধুদের খুঁজে বেড়াই, যাদের কাছে সোমনাথ জীবিত। তাদের সাথে আলাপচারিতায় বেঁচে থাকে সোমনাথ। আমি বাকি জীবন এভাবেই বাঁচিয়ে রাখবো ওকে। তুই বল না, সোমনাথ ছাড়া শ্রুতির কোনো অস্তিত্ব আছে এই পৃথিবীতে, নাকি ছিল অতীতে? আমার হাত দুটো ধরে আমার দিকে তাকিয়ে আছে শ্রুতিদি। তার চোখ দুটো জলে ভেজা কিনা ঠিক ঠাহর করতে পারলাম না, কারণ আমার চোখের দৃষ্টি তখন ঝাপসা হয়ে এসেছে। দূরে একটা নাম না জানা পাখি নিঃসঙ্গ দুপুরে তীক্ষ্ণ স্বরে ডেকে চলেছে, হয়তোবা সেও সাথী হারানোর অব্যক্ত যন্ত্রণার কথা বলছে।